তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে জাভাস্ক্রিপ্টের মধ্যে ডিফল্ট প্যারামিটার কি হয় বা ডিফল্ট আর্গুমেন্ট কি হয়। আর খুবই সহজ ও বিস্তারিতভাবে আমরা জাভাস্ক্রিপ্টের ডিফল্ট প্যারামিটার নিয়ে খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করলাম। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। সো হ্যালো এভরিওয়ান, জাভাস্ক্রিপ্টের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা জাভাস্ক্রিপ্টের এই পর্বে জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টে ডিফল্ট প্যারামিটার কি হয় আর সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বলতে পারেন জাভাস্ক্রিপ্টের মধ্যে একটি সবথেকে মজাদার জিনিস হচ্ছে এই ডিফল্ট প্যারামিটারটা, যেটা আমরা গত পর্বেই দেখেছিলাম। আমরা গত পর্বে কাজ করতে গিয়ে একটা ছোট্ট প্রবলেমের ফেস করেছিলাম, তাই না? আর বলেছিলাম যে আমরা এই পর্বে সেটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেটাকেই সলিউশন দেয় হচ্ছে এই ডিফল্ট প্যারামিটারটা, যেটা আপনাদের জানাটা খুবই প্রয়োজন আর আশা করি আপনাদের শিখে খুবই ভালো লাগবে। আর আজকে যারা এই ক্লাসটিতে নতুন রয়েছেন তার উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনি এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনি নিচে থাকা ডেসক্রিপশন বক্সে ক্লিক করতে পারেন, সেখানে আপনি এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যেতে পারেন, যেটা আপনার পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো চলুন আজকে আমরা আমাদের এই জার্নি শুরু করি। আর আজকের এই ক্লাসটি যারা প্রথমবার দেখছেন এবং আপনারা যদি চান যে আমি যে সমস্ত জায়গাতে বিভিন্ন রকমের রিসোর্সেসগুলো দিয়ে থাকি সেই সমস্ত জায়গাগুলোর সাথে আপনি সবসময় আপডেট থাকবেন, তাহলে আমি সেই সমস্ত জায়গাগুলোর ডিটেলস আপনাদেরকে বলছি। কাইন্ডলি সেই সমস্ত জায়গাগুলোর সাথে নিজেকে সবসময় আপডেট রাখবেন, তাহলে সেখান থেকে আপনি অনেক কিছু শিখতে ও জানতে পারবেন। তো দেখুন, প্রথম জায়গাটি হচ্ছে দেখুন এই চ্যানেলটি। তো এখানে আসার জন্য ফার্স্ট অফ অল আপনাকে ইউটিউবে ভিজিট করতে হবে। তারপরে দেখবেন এখানে একটা সার্চ বক্স রয়েছে। তো এই সার্চ বক্সে আপনাদেরকে এই নামটিকে লিখতে হবে। লেখার পরে এন্টার প্রেস করবেন। আপনারা এই লোগোটিকে দেখতে পারবেন। জাস্ট লোগোটির উপরে একটা ক্লিক করবেন বা চ্যানেল নেমটির উপরে একটা ক্লিক করবেন, আপনি চ্যানেলের মধ্যে প্রবেশ করে যাবেন। চ্যানেলে প্রবেশ করার পরে আপনি এই প্লেলিস্ট অপশনটাতে আসবেন। দেখবেন এখানটাতে সমস্ত কিছু সাজানো রয়েছে। জাস্ট স্টেপ বাই স্টেপ যেটা আপনাদের প্রয়োজন হয় সেটা শিখতে থাকুন। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে ও জানতে পারবেন। তো এরপরে আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই চ্যানেলটিকে। দেখুন চ্যানেলটির নাম হচ্ছে এইটা। তো এখানে আসারও সেম পদ্ধতি, আপনারা জাস্ট এই যে সার্চ বক্সটা রয়েছে সেখানটাতে এই নামটা লিখে সার্চ করবেন, তাহলেই চলে আসবেন। তো চ্যানেলটিতে প্রবেশ করার পরে আপনারা সেম প্লেলিস্ট অপশনে আসবেন। দেখবেন এখানটাতে সমস্ত কিছু আপনাদের জন্য সাজানো রয়েছে। কাইন্ডলি জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ ফলো করুন। দেখবেন এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে ও জানতে পারছেন। এরপরে আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই চ্যানেলটিতে ভিজিট করার জন্য। প্রসিডিওরটা আবারও সেম, সার্চ বক্সে এসে জাস্ট চ্যানেলটির নাম লিখবেন। তারপরে চ্যানেলটিতে প্রবেশ করার পরে প্লেলিস্ট অপশনটাতে আসবেন। দেখবেন এখানটাতে সমস্ত কিছু সাজানো রয়েছে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই তিনটি চ্যানেলের সাথে সবসময় আপডেট থাকার জন্য। আর আপডেট থাকার জন্য আপনারা কাইন্ডলি তিনটি চ্যানেলকেই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল নোটিফিকেশন আইকন অবশ্যই প্রেস করে নেবেন, তাহলেই যখনই আমি এই সমস্ত চ্যানেলগুলোতে ভিডিও আপলোড করব যাতে সেই সমস্ত ক্লাসগুলো আপনি সবার আগে পেতে পারেন। আর এই চ্যানেলগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন। এইবার লাস্টে আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই ফেসবুক পেজটিকে। তো দেখুন ফেসবুক পেজটি হচ্ছে এইটা, এর নাম হচ্ছে এটা। তো দেখুন এইখানটাতে আসার জন্য আপনাকে কি করতে হবে, ফেসবুকের যে সার্চ অপশনটা রয়েছে সেখানটাতে আপনাকে এই নামটা দিয়ে সার্চ করতে হবে। তো যখনই আপনি সার্চ করবেন তখন দেখবেন এই লোগোটি আপনি দেখতে পারবেন। লোগোটিতে প্রেস করুন বা নামটিতে প্রেস করুন, দেখবেন আপনি এই পেজটিতে প্রবেশ করে যাবেন। এই পেজটি ক্রিয়েট করা হয়েছে কারণ আমরা যে সমস্ত জিনিসগুলো শিখছি তো সেগুলোর ওপরেই বিভিন্ন রকমের প্রজেক্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো কাইন্ডলি এই পেজটিতে লাইক আর ফলো করে রাখবেন, যাতে যেই মুহূর্তে আমি নতুন কোনো প্রজেক্ট এখানটাতে দেবো সেটা যাতে সবার আগে আপনি পেতে পারেন। তো এই সমস্ত রিসোর্সেসগুলো যেগুলো আমি এখন আপনাদেরকে দেখালাম সেগুলো সবার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। কাইন্ডলি সেখান থেকে আপনারা চেক করে নেবেন। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে ও জানতে পারবেন। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য চলে যাব আমরা হচ্ছে ই ড্রাইভের মধ্যে। তারপরে হচ্ছে ধরুন এখানটাতে জাভাস্ক্রিপ্ট ক্লাসেস, আর আজকে আমাদের ক্লাস হচ্ছে 50। সো কংগ্রেচুলেশন এভরিওয়ান, আমরা জাস্ট হাফ সেঞ্চুরি করে ফেললাম। তো আমাদের আজকে ক্লাস সংখ্যা হচ্ছে 50। তো অ্যাকচুয়ালি আমার কাছে ম্যাটার করে এই জিনিসটা যে কততম ক্লাস। আশা করি এই জিনিসটা আপনাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ জায়গাতে দেখবেন যখনই 5K বা 10K যখন সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তখন সবাই স্পেশাল ভিডিও তৈরি করে, বাট আমার কাছে ওটা বেশি ম্যাটার করে না। তো আমার কাছে সবসময় ম্যাটার করে এই ক্লাস সংখ্যাটা। তাই এই 50তম ক্লাস মানে আমরা অনেক কিছু জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে শিখতে পেরেছি, তাই না? তাই ভাবুন যখন এটা 100তম ক্লাস হবে বা 100 হবে বা ধরুন যখন সেঞ্চুরি হবে তখন আপনারা আরও অনেকগুলো জিনিস শিখতে পারবেন, তাই না? তাই ক্লাস সংখ্যা যত বেশি হবে তত বেশি আপনাদের জানার পরিধিটাও বাড়বে, তাই না? আর সেকেন্ড থিং হচ্ছে এই চ্যানেলের সাবস্ক্রাইবার্স বা ধরুন ভিউয়ার্স। তো দেখুন এত ডিটেলসে শেখানোর পরেও এই চ্যানেলটিতে ভিউয়ার্স নেই, শুধুমাত্র একটাই রিজন, কারণ এই কোর্সটি আমি ফ্রিতে করাচ্ছি তাই। আর যদি এই সেম কোর্সটি আজকে আমি পেইড কোর্স হিসাবে করাতাম তাহলে দেখতেন শুধুমাত্র সেখানটাতে কমেন্টে ভরপুর, ইউজার সংখ্যা অনেক বেশি, এগুলো সব হতো। তাই অনেকে ঠিকই বলে ফ্রি জিনিসের কদরটা একটু কম থাকে, আপনি যতই ভালো করে বোঝান না কেন। তাই ফ্রি সবসময় অনেকটা মূল্যহীন টাইপের হয়, যেটা কিনা এখন হচ্ছে। তাই এতগুলো ক্লাস সংখ্যা হয়ে গেল, বাট সেই তুলনায় দেখুন আমাদের ইউজার সংখ্যা কম। আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, আর প্রতিটা কমেন্টের রিপ্লাইয়ে আমি বলে দিই যে কাইন্ডলি চ্যানেল
চ্যানেলটাকে সবার কাছে পৌঁছে দেবেন বা শেয়ার করে দেবেন সমস্ত কিছু, বাট কয়েকজন ছাড়া এই জিনিসটা কেউ করে না, অর্থাৎ চ্যানেলটিকে সবার কাছে পৌঁছে দেয় না। হ্যাঁ, কয়েকজন করে, এটা আমি অবশ্যই মানি, বাট খুব খুশি হতাম যারা এখান থেকে অ্যাক্টিভলি শিখছেন তারা যদি চ্যানেলটাকে সবার কাছে পৌঁছে দিতেন। তো যাই হোক, এটা আমি আশাবাদী বলতে পারেন যে কোনো না কোনো সময় আপনারা সবাই একদিন এই চ্যানেলটিকে সবার কাছে পৌঁছে দেবেন, কারণ অনেক বিগিনার্স রয়েছে যারা খুব ভালোভাবে ডিটেলসে শিখতে চান বাট কোনো রিসোর্সেস পাচ্ছেন না। তো আশা করি তাদের এই ভিডিওগুলো খুবই ভালো লাগবে যদি আপনারা তাদের কাছে পৌঁছে দেন। তাই এই ধরুন 50তম পর্বতে আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই থাকবে, কাইন্ডলি চ্যানেলটির পাশে সবসময় থাকবেন, চ্যানেলটিকে সবার কাছে পৌঁছে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে এই চ্যানেলটি থেকে সবাই উপকৃত হতে পারে। এটি আপনাদের সবার কাছে আমার একটি রিকোয়েস্ট বলতে পারেন। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের এই ফোল্ডারটিকে VS কোড ওপেন করে নিই। সো VS কোড ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করুন, তারপরে করসপন্ডিং যে জাভাস্ক্রিপ্টের যে ফোল্ডারটা আমরা তৈরি করেছি সেখানটাতে চলে যান, যেরকম হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্লাসেস, আর এটা হচ্ছে 50, আর এখানটাতে অ্যাডে ক্লিক করুন, জাস্ট ESA প্রেস করে দিন। এবার index.html কে ওপেন করে নিলাম আর custom.js কে ওপেন করে নিলাম, আর এখান থেকে মনে করুন আমরা ক্লাস সংখ্যা দিয়ে দিচ্ছি 50, বাকি সবকিছু যেরকম আছে সেরকম থাকুক, আর এখানেও যেটা রয়েছে সেটা থাকুক, এটাও আমাদের কাজে লাগবে। তো একটা কাজ করি, সবার প্রথমে আমরা এখান থেকে মনে করুন এটা আমরা গত পর্বে দেখেছিলাম তাই না, তো এখান থেকে আমরা সমস্ত কিছুকে রিমুভ করে দিচ্ছি। সো মনে করুন এখানটাতে একটা ফাংশন আমি লিখছি, বা আমি শুরু থেকেই করছি মনে করুন, ঠিক আছে, আমাদের এখানে কোনো কিছু নেই। তো মনে করুন আপনি একটা ফাংশন তৈরি করতে চাইছেন মাই নেম বলে, যেটার মধ্যে ফার্স্ট নেম আর লাস্ট নেম আপনি যখন পাস করবেন তখন সেটা আপনাকে দেখাবে, অ্যালার্টের মাধ্যমে হোক বা console.log এর মাধ্যমে হোক। তাহলে দেখুন আপনি একটা ফাংশন তৈরি করতে চাইছেন, তো আপনাকে এখানে লিখতে হবে ফাংশন, আর এখানটাতে একটা ফাংশনের নাম দিতে হবে, যেরকম আমি দিয়ে দিলাম যে প্রিন্ট নেম, তাই তো মনে করুন প্রিন্ট নেম বলে একটা ফাংশন তৈরি করলাম। এইবার এই প্রিন্ট নেমটা কি করবে, প্রিন্ট নেম ফাংশনটা দুখানা আর্গুমেন্ট নেবে। এবার দেখুন যদি ও দুখানা আর্গুমেন্ট নেয়, তাহলে আর্গুমেন্টগুলোকে নেওয়ার জন্য আমাকে তো এখানে প্যারামিটার তৈরি করতে হবে তাই না, তাহলে চলুন এখানে প্যারামিটার তৈরি করে নিই। মনে করুন আমি এখানে দিয়ে দিলাম যে ফার্স্ট নেম আর কমা দিয়ে, আর আরেকটা এখানটাতে প্যারামিটার তৈরি করতে হবে যার নাম হচ্ছে মনে করুন লাস্ট নেম। তাহলে দুখানা প্যারামিটার তৈরি করে নিলাম। এই প্যারামিটারগুলো কি করবে, যখন আমি ফাংশনটাকে কল করব, যখন দুখানা আর্গুমেন্ট দেবো, সেই আর্গুমেন্টগুলো এই দুখানা প্যারামিটারের মধ্যে সেভ হবে, যেটা কিনা আপনারা অলরেডি জানেন যে প্যারামিটার কি হয়, আর্গুমেন্ট কি হয়, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো এইবার আপনি এখানটাতে কি করতে চাইছেন, মনে করুন আপনি এখানটাতে করলেন যে console.log, বা আপনি চাইলে অ্যালার্টও করতে পারেন, কোনো সমস্যা নেই। মনে করুন আপনি এখানটাতে এটা করলেন যে ফার্স্ট নেম, ঠিক আছে, বা আমরা ধরুন একটু টেমপ্লেট লিটারালস বা ব্যাকটিক অপারেটরের মাধ্যমেই করি। তো আমি এটা দিয়ে দিলাম। সো আমি এখানটাতে দিলাম যে ফার্স্ট নেম স্পেস, আর এখানটাতে থাকবে মনে করুন লাস্ট নেম, ঠিক আছে। আর আপনি চাইলে এখানটাতে আরেকটা মেসেজ দিতে পারেন যে হ্যালো ফার্স্ট নেম লাস্ট নেম, এরকম জিনিসটা হবে তাই না। বেশ, তো এবার আমরা ফাংশনটাকে কল করব। তো ফাংশনটা তৈরি হয়ে যাওয়ার পরে মনে করুন আমি এখানটাতে ফাংশনটাকে কল করতে চাইছি, তাই কল করাটা খুবই সিম্পল। আপনি এখানটাতে দেবেন যে প্রিন্ট নেম ফাংশনটার নাম, তারপরে আপনাকে এখানে আর্গুমেন্ট পাস করতে হবে। এবার আমি এখানটাতে দিয়ে দিচ্ছি মনে করুন এইটা, আর কমা সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে আমি দিয়ে দিলাম এইটা, ঠিক আছে। এটাকে আপনি সেভ করে দিন। তো এখানটাতে একটা এরর দেখাচ্ছে, দেখুন এখানটাতে আমরা ডট দিয়েছি, আমি এখানটাতে কমা দিয়ে দিচ্ছি, দেখুন এটা এবার ঠিকঠাক হয়ে গেল। তাহলে দেখুন আমি ফাংশনটাকে কল করলাম, কল করার পরে আমি দুখানা আর্গুমেন্ট পাস করলাম, এই দুখানা আর্গুমেন্ট এই দুখানা প্যারামিটারে সেভ হবে করসপন্ডিংলি, অর্থাৎ এই নামটা চলে যাবে এইখানে আর এই ভ্যালুটা চলে যাবে হচ্ছে এইখানটাতে। তারপরে দেখুন আমরা কি করেছি, console.log এর মধ্যে এগুলোকে জাস্ট প্রিন্ট করিয়েছি। এবার সরি, আমরা এখানটাতে প্রিন্ট করার নিয়মটা হচ্ছে এইটা। তো আমরা এখানটাতে ভেরিয়েবল এই দুটো, তাই ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য বা ভেরিয়েবলটাকে প্রিন্ট করার জন্য আপনাকে এরকমভাবে একটা সাইন দিতে হবে। সো আমি এইটা দিয়ে দিলাম, আর ডলার আমি দিয়ে দেবো হচ্ছে এইটা, ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম, সেভ করলাম। তো টেমপ্লেট লিটারালস নিয়ে বা ব্যাকটিক নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, কাইন্ডলি আপনারা সেই জিনিসটা দেখে নেবেন যদি আপনাদের এই সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে। তো চলুন আমরা এটাকে সেভ করলাম, আমরা এখানে এসে এটাকেও সেভ করব। এবার চলুন আমরা একটু ব্রাউজারে এটাকে ওপেন করে নিই। তো তার জন্য আমরা এই ফোল্ডারের মধ্যে আসলাম, 50টাকে ওপেন করলাম, এটাকে ডাবল ক্লিক করলাম, দেখুন এটা এখানটাতে ওপেন হয়ে গেল। তো চলুন কনসোলটাকে একটু ওপেন করে দেখি। দেখুন কনসোলটাকে যখনই ওপেন করলাম তখন দেখতে পাচ্ছি হ্যালো, আর এই ফুল নেমটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানটাতে, তাই না। তাহলে এই সম্পূর্ণ জিনিসটা ঠিকঠাকভাবে কাজ করছে, যেটা কিনা আমরা আগেও দেখেছি, ঠিক তাই। তো এইবার প্রবলেমটা কি হয়েছিল আগের বারে, যদি ধরুন আমরা জানি যে প্রিন্ট নেম বলে ফাংশনটা দুখানা আর্গুমেন্ট নেয়, এই জন্য দুখানা প্যারামিটার তৈরি করে দেওয়া রয়েছে, বাট আর্গুমেন্ট পাস করার সময় যদি আমি এইখানটাতে একটা আর্গুমেন্ট পাঠাই, তাহলে প্রবলেমটা কি হচ্ছিল বলুন তো। আমরা আগের পর্বেই দেখলাম যে যখনই আমি ধরুন প্যারামিটার তৈরি করেছি দুটো, বাট আর্গুমেন্ট পাস করেছি একটা, তখন এই আর্গুমেন্টটা এই প্যারামিটারে চলে যাবে। তাহলে এই প্যারামিটারটা এখন কি পাবে, এই প্যারামিটারটা কিছুই পাবে না। আর কিছু না পাওয়ার দরুন এই প্যারামিটারের মধ্যে, এটা তো একটা ভেরিয়েবল, তাই এই ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু স্টোর হবে যেটা হচ্ছে কিনা আনডিফাইন্ড। তাই আপনি এখানটাতে এসে হ্যালো ফার্স্ট নেমের মধ্যে যেটা আছে সেটা তো দেখতে পাবেন, আর লাস্ট নেমের মধ্যে আপনি কি দেখতে পারবেন, আনডিফাইন্ড দেখতে পারবেন, তাই না।
চলুন দেখা যাক। এটাকে আমরা সেভ করলাম। এবার আমরা এখানটাতে যাব, একবার একটু রিফ্রেশে প্রেস করি। দেখুন এখন কি দেখাচ্ছে, হ্যালো রাজদীপ আনডিফাইন্ড, তাই না? তো দেখুন আনডিফাইন্ড দেখাচ্ছে, কারণ কি এটা কিন্তু কোনো এরর না, বলতে পারেন এটা লজিক্যাল বাগ, ঠিক আছে, বা লজিক্যাল এরর। কারণ আপনার এখানটাতে আসার পরে জাভাস্ক্রিপ্ট যখনই কোনো ভেরিয়েবলের মধ্যে ভ্যালু সেট না পায় বা ভ্যালু না পায়, তখন সেটাকে ও আনডিফাইন্ড করে দেয় বাই ডিফল্ট, বা বলতে পারেন ওই ভেরিয়েবলটার মধ্যে বাই ডিফল্ট একটা আনডিফাইন্ড ভ্যালুকেও সেট রাখে। এইবার এইখানটাতেই হচ্ছে আমাদের টপিকের আজকে বিশেষত্ব, যেটা হচ্ছে কিনা ডিফল্ট প্যারামিটার। দেখুন আমরা এটা জানি যে কোনো না কোনো সময় হয়তো ইউজার ভুল করতেই পারে, বা কোনো না কোনো সময় হয়তো যখন আমি এই প্রিন্ট নেম বলে ফাংশনটাকে কল করছি, তখন এখানটাতে একটা আর্গুমেন্ট আমার মিস হয়ে যেতেই পারে। এইবার আমি যদি চাই যে যদি লাস্ট নেমের মধ্যে কোনো আর্গুমেন্ট পাস না হয়, তাহলে লাস্ট নেমের মধ্যে ডিফল্ট একটা ভ্যালু ও স্টোর করে রাখুক, তাহলে সেটা আমি কিভাবে করব? অর্থাৎ দেখুন এখানটাতে কি করলাম, এখানটাতে আমি আর্গুমেন্টটা দিতে ভুলে গেছিলাম লাস্ট নেমের জন্য, তাহলে তার দরুন এই লাস্ট নেমটা আনডিফাইন্ড ভ্যালু পাচ্ছিল, তাই না? এইবার আমি চাইলে এখানটাতে বলে দিতে পারি যে লাস্ট নেম, তুমি যদি কখনো কোনো আর্গুমেন্ট না পাও, তাহলে তুমি এই ভ্যালুটাকে তোমার মধ্যে স্টোর করে রাখো। এইখানটাতে দেখুন এই কারণে আমরা কি করলাম, লাস্ট নেম ইকুয়াল টু, এখানটাতে আপনি ভ্যালু দিয়ে দিন, যেরকম আমি টেস্ট দিলাম ফর দ্য মোমেন্ট, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হবে বলুন তো, জাভাস্ক্রিপ্ট এখানটাতে এসে ফাংশনটাকে কল করবে আর এখানটাতে একটা আর্গুমেন্টকে পাস করবে। এবার করসপন্ডিংলি এই ফাংশনের প্রথম প্যারামিটারে এই আর্গুমেন্টটা চলে যাবে। এবার দেখুন আমি যেহেতু এখানটাতে কোনো সেকেন্ড আর্গুমেন্টটা পাস করিনি, তাই লাস্ট নেম কি বলবে যে আমার কাছে তো কোনো ভ্যালু আসলো না, অর্থাৎ আমাকে তো এখানটাতে কোনো ভ্যালুই দেওয়া হলো না বা কোনো আর্গুমেন্ট দেওয়া হলো না, তাহলে আমি আমার যে ডিফল্ট ভ্যালুটা রয়েছে সেটাকেই আমি আমার মধ্যে সেট করে নিলাম। এবার তার দরুন আপনি যখনই এখানটাতে কনসোল ডট লগ করবেন, এই ফার্স্ট নেমের মধ্যে আপনি এই ভ্যালুটা পাবেন, আর এই লাস্ট নেমের মধ্যে এখন কি পাবেন বলুন তো, আগেরটায় কি পাচ্ছিলেন, আনডিফাইন্ড পাচ্ছিলেন, বাট এবার কিন্তু আপনি আর আনডিফাইন্ড পাবেন না, কারণ এখন আমরা বলে দিয়েছি যদি লাস্ট নেমের মধ্যে কোনো ভ্যালু পাস না হয়, তাহলে যেন লাস্ট নেমের মধ্যে এই টেস্ট বলে ভ্যালুটা স্টোর হয়ে থাকে বাই ডিফল্ট। তাই দেখুন আপনি এখানটাতে রাজদীপ টেস্ট দেখতে পারবেন, ঠিক আছে? তাই দেখুন আমরা এখানটাতে এটাকে সেভ করলাম। আমরা এবার এখানটাতে যাব, রিফ্রেশে প্রেস করব। দেখুন আপনি এখন এখানটাতে টেস্ট লেখাটা দেখতে পাচ্ছেন, তাই না? দেখুন এখানটাতে আর আনডিফাইন্ড নেই। তো এই ডিফল্ট প্যারামিটারটা কিন্তু খুবই ইউজফুল, অর্থাৎ আপনি ধরুন অনেকগুলো এরকম প্যারামিটার তৈরি করলেন এখানটাতে, বাট হতেই পারে যে কোনো একটা সময় আপনি কোনো ভ্যালু পেলেন না, তাই আপনি চাইলে সেই ভ্যালুটা যদি ও না পায়, তাহলে আপনি কোনো একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারেন। আসলে এই জিনিসটা সব থেকে বেশি হ্যান্ডি হয় বিভিন্ন জায়গাতে, যেরকম মনে করুন আপনি এখানটাতে একটা ফাংশন তৈরি করলেন, যেটা আমরা কিছুক্ষণ আগেই করলাম সেই সাম বলে, তাই না? তাই মনে করুন আমি এখানটাতে একটা ফাংশন তৈরি করলাম সাম বলে। এবার আমি এখানটাতে এ আর বি বলে ভেরিয়েবল নিচ্ছি, ঠিক আছে, যাতে একটু তাড়াতাড়ি হয়। আপনি কিন্তু সেটা করবেন না, বা ঠিক আছে আমি নাম 1 আর নাম 2 নিচ্ছি। তো নাম 1 আর নাম 2, ধরুন এই দুখানা আপনি প্যারামিটার এখানটাতে ডিক্লেয়ার করেছেন। এবার আপনি এখানটাতে কি করতে চাইছেন, যে নাম 1 প্লাস নাম 2 এরকম করতে চাইছেন, তাই না? নাম 1 প্লাস নাম 2 এরকম করতে চাইছেন। এইবার আপনাকে কি করতে হয়, আপনাকে এখানটাতে ফাংশনটাকে কল করতে হয়, তাই না? এরকম করে মনে করুন ফাংশনটাকে কল করলেন, এখানটাতে 2 দিলেন কমা দিয়ে, এখানটাতে মনে করুন আপনি 2 দিলেন, তাহলে এখানটাতে কি শো হবে, 4 শো হওয়ার কথা। এবার যদি আপনি ধরুন মনে করুন এখানটাতে কোনো কিছু না দিলেন, অর্থাৎ সেকেন্ড প্যারামিটারটা না দিলেন, বা মনে করুন এখানটাতে একটা ধরুন মাল্টিপ্লিকেশন চলছে, ধরুন আপনি এখানটাতে ইনটু করছেন, ঠিক আছে, বা মাল্টিপ্লাই করছেন, আর এখানটাতে আপনি আগে 2,2 দিয়েছিলেন, তখন ঠিকঠাকভাবে কাজ করছিল, বাট যেই মুহূর্তে আপনি এখানটাতে শুধুমাত্র 2 দেবেন, সেটা কার মধ্যে স্টোর হবে, এর মধ্যে স্টোর হবে। আর এটার মধ্যে কি স্টোর হবে, এ তো কোনো ভ্যালু পাইনি, তাহলে এটার মধ্যে কি স্টোর হবে, আনডিফাইন্ড। এবার মনে করুন তো 2 ইন্টু আনডিফাইন্ড। এবার আনডিফাইন্ডের সাথে আপনি যখন কোনো একটা নাম্বারকে মাল্টিপ্লাই করবেন বা অ্যাডিশন করবেন বা সাবট্রাকশন করবেন, সেটা রেজাল্ট কি আসবে বলুন তো, ন্যান আসবে। মনে আছে আমরা যখন করেছিলাম জিনিসগুলো, যে যখনই আমরা কোনো একটা নিউমেরিক ভ্যালুর সঙ্গে কোনো একটা আনওয়ান্টেড ভ্যালুর মাল্টিপ্লাই করব, তো তখন সেটা রেজাল্ট কি আসবে, তখন সেটা রেজাল্ট আসবে ধরুন ন্যান, নট এ নাম্বার, তাই না? তাই আপনি চাইলে এই মাল্টিপ্লিকেশনের জন্য এখানটাতে মনে করুন আমি চাইলাম যে এখানটাতে বাই ডিফল্ট আমি 1 স্টোর করে দিলাম, ঠিক আছে? তাহলে ইউজার যদি এখানটাতে কোনো ভ্যালু নাও দেয়, তাহলে দেখুন 2 ইন্টু 1 কত হলো, সেই 2ই হবে কিন্তু, তাই না? তাই এই জিনিসগুলো কিন্তু পরবর্তীকালে আপনাদের অনেক কাজে লাগবে। ডিফল্ট প্যারামিটার বা ডিফল্ট ভ্যালু কোনো একটা ফাংশনের মধ্যে সেটা কিভাবে কাজ করে, আশা করি বুঝতে পেরেছেন। তো এটা সমস্ত জায়গাতে কাজে লাগবে। তো মনে করুন আজকে আপনার এখানটাতে দুখানা প্যারামিটার রয়েছে, পরবর্তীকালে অসংখ্য প্যারামিটার থাকতে পারে। এবার আপনি ফাংশনটাকে সেভাবেই তৈরি করতে চান যে এই ফাংশনটার মধ্যে কেউ একটা প্যারামিটার দিলেও সেটা কাজ করবে, দুটো প্যারামিটার দিলেও কাজ করবে, মাল্টিপল প্যারামিটার দিলেও কাজ করবে। তাই আপনাকে কি করতে হবে, মাল্টিপল প্যারামিটার দিয়ে সবগুলোর মধ্যে একটা ডিফল্ট ভ্যালু রেখে দেবেন। কারণ যদি কেউ ফাংশনটাকে কল করার সময় যদি ধরুন একটা আর্গুমেন্ট দেয়, দুটো আর্গুমেন্ট দেয়, তাহলে যাতে বাদবাকি প্যারামিটারগুলো তাদের ডিফল্ট ভ্যালুটাকে নিয়ে যাতে এই ফাংশনের ভিতরে কাজ করতে পারে।
বুঝতে পেরেছেন? তাই এই ডিফল্ট প্যারামিটারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফাংশনের মধ্যে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই দেখুন আমরা কিন্তু এখানটাতে সেই জিনিসটাকে ব্যবহার করলাম, ডিফল্ট প্যারামিটারকে। এবার দেখুন এই যে ডিফল্ট প্যারামিটারটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র তখনই কাজ করবে যখন আপনি এখানটাতে সেকেন্ড আর্গুমেন্টটা দেবেন না, বা এই করসপন্ডিং যে ডিফল্ট প্যারামিটারের জন্য আপনি যে আর্গুমেন্টটা দেওয়ার কথা সেটা যদি আপনি না দেন, তখনই কিন্তু এই ডিফল্ট প্যারামিটারের ভ্যালুটা বা এই ডিফল্ট ভ্যালুটা এটার মধ্যে স্টোর হবে। আর যদি আপনি ধরুন এখানটাতে প্যারামিটারটাকে পাস করেন বা আর্গুমেন্টটাকে যদি আপনি পাস করেন, মনে করুন আমি এখানটাতে আর্গুমেন্টটা পাস করে দিলাম, তাহলে কি আর ডিফল্ট ভ্যালুটা কাজ করবে না? তাহলে এই জায়গাটাতে জাভাস্ক্রিপ্ট কিন্তু আসবেই না। যখনই জাভাস্ক্রিপ্ট দেখবে এই ভ্যালুটা পাস হয়েছে, এই ভ্যালুটা পাস হয়েছে, তখন এই আর্গুমেন্টের ভ্যালুটা ও এটাকে পাস করবে, এই ভ্যালুটা ও এটাকে পাস করবে, তারপরে জাস্ট নর্মাল যেরকম অ্যাজ ইউজুয়াল আউটপুট আসার কথা সেটাই কিন্তু আসবে। ঠিক আছে? তখন কিন্তু এটার আর কোনো ভূমিকাই থাকবে না, শুধুমাত্র এই দুখানা জিনিসের থাকবে। তাই আমি যদি এখানটাতে যাই, রিফ্রেশ প্রেস করি, দেখুন আপনি এটা দেখতে পাচ্ছেন। এই জিনিসটা কখন কাজ হবে? এই জিনিসটা তখনই কাজ হবে যখন আপনি এখান থেকে কোনো আর্গুমেন্ট পাস করবেন না, অর্থাৎ এই প্যারামিটারের জন্য তার করসপন্ডিং আর্গুমেন্টটা আপনি যখন পাস করবেন না, তখন এই প্রবলেমটা কিন্তু হবে। ঠিক আছে? আমি এটাকে জাস্ট রিমুভ করে দিলাম। তো এবার দেখুন একটা জিনিস, আপনি চাইলে এখানটাতে আরো অনেক জিনিসও করতে পারেন, যেরকম তো এমন নয় যে এই ডিফল্ট ভ্যালু হিসাবে আপনি শুধুমাত্র একটা স্ট্রিংকেই দিতে পারেন বা একটা নাম্বারকেও দিতে পারেন। আপনি চাইলে এখানটাতে একটা এক্সপ্রেশনও লিখতে পারেন। এক্সপ্রেশন মানে মনে করুন ধরুন আমি এখানটাতে এরকম ভাবে দিলাম যে 1 = 1। ঠিক আছে? তাহলে বলুন তো 1 = 1 মানে এটার মধ্যে এখন কি স্টোর হওয়ার কথা? যখনই আমি ধরুন এইটাকে কল করব, জাভাস্ক্রিপ্ট কি করবে? প্রথমটাকে ও এটার মধ্যে দেবে। এবার জাভাস্ক্রিপ্ট দেখতে পেলো যে এই ফাংশনটার মধ্যে একটা সেকেন্ড প্যারামিটার রয়েছে, বাট তার করসপন্ডিং সেকেন্ড আর্গুমেন্টটা কিন্তু দেওয়া হয়নি। ও সাথে সাথে কি করবে? ও সাথে সাথে দেখবে যে এই প্যারামিটারটার জন্য কোনো ডিফল্ট ভ্যালু রয়েছে নাকি। জাভাস্ক্রিপ্ট দেখবে যে হ্যাঁ আছে, তখনও কি করবে জাভাস্ক্রিপ্ট? তখন এই যে ডিফল্ট ভ্যালুটাকে ও আগে ইভ্যালুয়েট করবে। এবার দেখুন কিছুক্ষণ আগে আমরা এই ডিফল্ট ভ্যালুর জায়গায় একটা স্ট্রিংকে রেখেছিলাম, এবার দেখুন একটা এক্সপ্রেশনকে দিয়েছি। কি দিয়েছি এখানটাতে? 1 = 1। বলুন তো এটা ট্রু হবে না ফলস হবে? ট্রু হবে। তাই আলটিমেটলি এই লাস্ট নেমের মধ্যে কি স্টোর হবে বলুন তো? ট্রু স্টোর হবে, তাই না? দেখুন আমরা এটাকে সেভ করলাম, আমরা এবার এখানে যাব, একবার রিফ্রেশে প্রেস করব, দেখুন আপনি ট্রু দেখতে পাচ্ছেন। কেন বলুন তো ট্রু হলো? জাভাস্ক্রিপ্ট এই ডিফল্ট ভ্যালুর জায়গাটাতে আগে ইভ্যালুয়েট করলো, তারপরে ও এখানটাতে আসলো। ঠিক আছে? ইভেন আপনি এখানটাতে চাইলে আরেকটা ফাংশনকেও কল করতে পারেন। যেরকম দেখুন আমরা এখানটাতে একটা কাজ করি, আমরা এখানটাতে একটা ফাংশন লিখে রাখি, যেরকম ফাংশন মনে করুন টেস্ট বলে একটা ফাংশন তৈরি করলাম। ঠিক আছে? আর এই টেস্ট বলে ফাংশনটা কি করবে? জাস্ট একটা অ্যালার্ট প্রিন্ট করবে, অ্যালার্ট হ্যালো। ঠিক আছে? হ্যালো, সরি হ্যালো, এটা করলাম। তো আমরা চাইলে এই যে ফাংশনটাকে আমরা এটার মধ্যে এভাবে দিয়ে দিতে পারি। আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম, আর এটার মধ্যে টেস্ট বলে ফাংশনটাকে মনে করুন দিয়ে দিলাম। এবার বলুন তো টেস্ট বলে ফাংশনটা কখন রান হবে? যদি আমি যখন এই ফাংশনটাকে আমি কল করছি তার মধ্যে যদি আমি সেকেন্ড আর্গুমেন্টটাকে পাস না করি, তখনই কিন্তু এই শুধুমাত্র এই ফাংশনটা কল হবে। তাই মনে করুন যদি আজকে আমি এখানটাতে এই ভ্যালুটা দিয়ে দিই, ধরুন এটা দিয়ে দিলাম, তাহলে কি এই ডিফল্ট ভ্যালু হিসাবে যে জিনিসটা রয়েছে সেটা কি রান করার কথা? না, কথা নয় কিন্তু। দেখুন আমরা এটাকে সেভ করলাম, দেখবেন শুধুমাত্র এটাই প্রিন্ট হয়ে যাবে। দেখুন আমরা যদি এখন এখানে আসি, রিফ্রেশে প্রেস করি, দেখুন অ্যাজ ইট ইজ এটাই প্রিন্ট হলো। বাট কখন এইটা কল হবে? যখন আমি এইটা না দিলাম না। এবার কি করবে? জাভাস্ক্রিপ্ট এই ভ্যালুটা এই প্যারামিটারে স্টোর করবে, আর জাভাস্ক্রিপ্ট দেখবে যে এই প্যারামিটারের জন্য কোনো আর্গুমেন্ট আমি পাস করিনি, ও সাথে সাথে কি করবে? এই প্যারামিটারে যদি কোনো ডিফল্ট কোনো কিছু থাকে সেটাকে স্টোর করার চেষ্টা করবে। এবার দেখুন স্টোর করতে গিয়ে জাভাস্ক্রিপ্ট দেখবে যে এখানটাতে একটা ফাংশন কল রয়েছে, জাভাস্ক্রিপ্ট সাথে সাথে এই ফাংশনটাকে কল করবে। এবার এই ফাংশনটা কল হওয়া মানে কি? এখানটা একটা অ্যালার্ট মেসেজ প্রিন্ট হবে। দেখুন শুধুমাত্র কিন্তু একটা অ্যালার্টই প্রিন্ট করছি, কিন্তু আমি এখানটাতে বলে দিচ্ছি না যে এই ফাংশনটার মধ্যে থেকে কোনো একটা ভ্যালু এসে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হোক। এটাও আমরা বলে দিতে পারি, যেটা কিনা আমরা পরে শিখবো ঠিক এর পরের টপিকটাতে, যে কিভাবে আমি একটা ফাংশন থেকে কোনো একটা ভ্যালুকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে সেট করতে পারি। এই মুহূর্তে দেখুন আমরা এখানটাতে কি করেছি? ফাংশনটাকে কল করেছি। ফাংশনটা শুধুমাত্র কি করবে? একটা অ্যালার্ট মেসেজকে প্রিন্ট করবে। ফাংশনটা কি কোনো ভ্যালু এই ভেরিয়েবলটাকে দিচ্ছে না কিন্তু। তাই এর পরের টপিকে আমরা দেখবো যে কিভাবে কোনো একটা ফাংশনকে আমরা এরকমভাবে তৈরি করতে পারি যাতে ফাংশনটা কাজ হওয়ার শেষে কোনো একটা ভ্যালু একটা ভেরিয়েবলকে দিতে পারে। তো সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। তো দেখুন এই মুহূর্তে ফাংশনটা কি করবে, বা এই মুহূর্তে জাভাস্ক্রিপ্ট কি করবে? যেহেতু ও এখানটাতে সেকেন্ড আর্গুমেন্টটা পায়নি, ও এটাতে আসবে, আসার পরে দেখবে যে এখানটাতে ডিফল্ট ভ্যালু হিসাবে একটা ফাংশন কল করা রয়েছে, ও এই ফাংশনটাকে জাস্ট কল করে দেবে। আর এই ফাংশনটার কাজ হচ্ছে একটা হ্যালোকে প্রিন্ট করা। এবার জাস্ট হ্যালো প্রিন্ট হয়ে গেল। এবার শুধুমাত্র তো প্রিন্ট হলো, তাহলে এই ভেরিয়েবলটা আলটিমেটলি কি পেলো? ভেরিয়েবলটা আলটিমেটলি কিছুই পেলো না, কারণ এখানটাতে শুধুমাত্র আমি অ্যালার্ট প্রিন্ট করেছি। যেহেতু ভেরিয়েবলটা কিছুই পেলো না এই ফাংশন কলের মাধ্যমে, তাই ভেরিয়েবলটার মধ্যে কিন্তু আলটিমেটলি সেই আনডিফাইন্ডই স্টোর থাকলো। তাই আপনি এখানটাতে হ্যালো রাজদীপ আনডিফাইন্ড দেখতে পারবেন, কিন্তু ফাংশনটা কিন্তু রান হবে বা কল হবে। দেখুন আমি এটাকে সেভ করলাম, ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? চলুন দেখা যাক। এটাকে আমরা সেভ করলাম, আমরা এখানটাতে যাব, একবার রিফ্রেশে প্রেস করব।
দেখুন ফার্স্টেই হ্যালো দেখাচ্ছে। কেন হ্যালো দেখাচ্ছে? কারণ জাভাস্ক্রিপ্ট এই ফাংশনটাকে কল করেছে, তারপরে দেখুন যখনই এই আর্গুমেন্টটা আমি পাস করিনি ও এখানটাতে এসে এই প্যারামিটারের ডিফল্ট ভ্যালুটাকে অ্যাসাইন করার চেষ্টা করেছে। এবার ডিফল্ট ভ্যালুটাকে অ্যাসাইন করতে গিয়ে জাভাস্ক্রিপ্ট দেখলো যে এখানটাতে কোনো ভ্যালু নেই, এখানটাতে একটা ফাংশন কল রয়েছে, ও সাথে সাথে এই ফাংশনটাকে আবার কল করলো। এই ফাংশনটাকে কল করতে গিয়ে জাভাস্ক্রিপ্ট দেখলো এখানে শুধুমাত্র একটা হ্যালো মেসেজ প্রিন্ট করা রয়েছে, তাই ও দেখুন এখন শুধুমাত্র এই হ্যালোটাকেই প্রিন্ট করে রেখেছে। ঠিক আছে, এবার যেই মুহূর্তে আমরা ওখান থেকে ওকেতে প্রেস করব, দেখবেন এই লাস্ট নেমের মধ্যে ওই আনডিফাইন্ড ভ্যালু স্টোর হবে, কারণ এই ফাংশনটা শুধুমাত্র কল হয়েছে, কারণ আমরা এই ফাংশনটাকে বলে দিইনি যে তুমি তোমার সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পরে এই ভেরিয়েবলকে একটা ভ্যালু দাও, এটা কিন্তু আমরা বলে দিইনি। তাই সেই কারণে এই ভেরিয়েবলের মধ্যে দেখবেন কিছুই স্টোর হবে না, আর ভেরিয়েবলের মধ্যে কিছুই না স্টোর হওয়া মানে সেটার মধ্যে আনডিফাইন্ড স্টোর হওয়া, তাই না? তাই দেখুন আমরা যখন এইখানে যাব, যখন ওকেতে প্রেস করব, দেখুন হ্যালো রাজদীপ আনডিফাইন্ড দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন আমরা শুধুমাত্র এখানটাতে এমন নয় যে এখানটাতে শুধুমাত্র আমাকে স্ট্রিংই পাস করতে হবে, ধরুন একটা স্ট্রিং পাস করলাম, বা এমন নয় যে নাম্বার পাস করতে হবে, আমরা এখানটাতে সমস্ত কিছু পাস করতে পারি যেগুলো আমরা শিখেছি। যেরকম দেখুন আমরা এটার মধ্যে একটা ফাংশনই পাস করে দিলাম, কারণ আমরা জানি এই জিনিসটা তখনই শুধুমাত্র রান হবে ডিফল্ট ভ্যালুটা যদি আমরা এটার মধ্যে করসপন্ডিং তার আর্গুমেন্টটাকে না পাস করি, আর সেই কারণে আমরা এখানটাতে অনেক কিছু করতে পারি এটার উপরে, তাই না? তাই আশা করি আপনারা বুঝতে পারলেন যে ডিফল্ট প্যারামিটার কি হয়। এবার চলুন ডিফল্ট প্যারামিটার নিয়ে আরেকটুখানি এক্সপ্লোর করা যাক। তো দেখুন আমি এখান থেকে আপাতত এগুলোকে সব রিমুভ করে দিচ্ছি, একবারে সিম্পল রাখছি। আশা করি আপনারা কনসেপ্টগুলো বুঝতে পারছেন বা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। দেখুন কিছুক্ষণ আগে আমরা এখানটাতে কিভাবে করলাম যে আমরা এখানটাতে একবারে ইকুয়াল টু দিয়ে তারপরে এখানটাতে ডিফল্ট প্যারামিটার দিয়ে দিচ্ছিলাম, তাই না? মনে করুন আমি এখানটাতে ডিফল্ট প্যারামিটার এটাকেই রাখলাম। ঠিক আছে, তাই আমি যদি এটাকেই রাখি তখন দেখবেন আমি এখন সিম্পলি এটাতে রিফ্রেশে প্রেস করব, আমি এখন এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইবার এই ডিফল্ট প্যারামিটারটাকেই আপনি বিভিন্ন ওয়েতে দিতে পারেন, এটা হচ্ছে মডার্ন ওয়ে। ঠিক আছে, ডিফল্ট প্যারামিটার দেওয়ার। বাট আপনি চাইলে এই যে প্যারামিটার আপনি ডিক্লেয়ার করছেন সেখানেই তো এখন ডিফল্ট প্যারামিটারটা দিচ্ছেন বা ডিফল্ট ভ্যালুটা দিচ্ছেন, আপনি চাইলে এই ডিফল্ট ভ্যালুটা এইখানটাতে না দিয়ে আপনি চাইলে ফাংশনের ভিতরেও দিতে পারেন। ঠিক আছে, সেটার অনেক রকমের উপায় রয়েছে বা সেটার অনেক রকমের ওয়েজ রয়েছে। যেরকম দেখুন আমরা ডিফল্ট প্যারামিটার কিছুক্ষণ আগে এখানে দিচ্ছিলাম, এবার দেখুন ফাংশনের ভিতরে কিভাবে ডিফল্ট প্যারামিটারকে দেওয়া যায়। দেখুন আমরা এখানটাতে সেই ইফ কন্ডিশনের মাধ্যমে দিতে পারি প্রথম ওয়ে। সেটা কিভাবে? আমরা জানি যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে এখন কি স্টোর হয়েছে, কোনো কিছু যদি এটার মধ্যে পাস না হয় বা কোনো যদি আর্গুমেন্টের মধ্যে পাস না হয়, তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে কি স্টোর থাকে? আনডিফাইন্ড স্টোর থাকে, তাই না? তাই আমরা এখানটাতে এই চেকিংটা করতে পারি যে যদি লাস্ট নেম ডাবল ইকুয়াল বা ট্রিপল ইকুয়াল দিয়ে দিন, যদি আনডিফাইন্ড হয়, অর্থাৎ এটার মধ্যে যদি কোনো আনডিফাইন্ড ভ্যালু থাকে বা এই ভেরিয়েবলে যদি আনডিফাইন্ড থাকে, তাহলে লাস্ট নেমের মধ্যে এই জিনিসটাকে স্টোর করো। মনে করুন আমি টেস্ট লিখলাম এখানটাতে, ঠিক আছে, সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে দেখেছেন যেই জিনিসটা আমি এখানটাতে এক লাইনে করে ফেলছিলাম সেই জিনিসটা যদি আমি চাই ফাংশনের ভিতরে ভেঙে ভেঙে করব, তার জন্য কিন্তু আমাকে এইভাবে লিখতে হবে। তাহলে দেখুন এটা কিন্তু এখন আর এখানটাতে লিখতে হলো না, এটা আমরা এটার জাস্ট ভেতরে লিখলাম, তাই না? কাজ কিন্তু সেম করবে। তাই দেখুন আমরা এটাকে জাস্ট সেভ করব। চলুন আমরা একটু এখানটাতে যাই, একবার রিফ্রেশে প্রেস করি। দেখুন হ্যালো রাজদীপ টেস্ট রয়েছে। দেখেছেন আমি কিন্তু এখানটাতে জাস্ট একটা আর্গুমেন্টই পাস করেছি, আর এই ফাংশনের মধ্যে ডিফল্ট প্যারামিটারটাকে কিন্তু আমি এটার মধ্যে দিইনি। তাহলে এটা কাজ করলো কি করে? ঠিক এর ভেতরে এসে আমি এখানটাতে লিখে দিয়েছি যে যদি লাস্ট নেম বলে ভেরিয়েবলটা আনডিফাইন্ড হয় তাহলে লাস্ট নেমের মধ্যে এই ভ্যালুটাকে স্টোর করো। তারপরে দেখুন জাভাস্ক্রিপ্ট ঠিক তাই করলো, এটার মধ্যে এটাকে স্টোর করে দিল। তারপরে এখানটাতে হ্যালো ফার্স্ট নেমের ভ্যালু লাস্ট নেমের ভ্যালু দেখালো, তাই না? এটাকে সেভ করলাম, দেখবেন আউটপুট আপনি ওটাই পেয়েছেন। তো এটা হলো এক রকমের পদ্ধতি। তো অ্যাকচুয়ালি এই ডিফল্ট প্যারামিটারটা অর্থাৎ যেটা আপনি এরকম ভাবে ইউজ করেছেন, অর্থাৎ এরকম ভাবে ধরুন আপনি ডাবল কোটেশনের মধ্যে যেটা ব্যবহার করেছেন, তো এটা অ্যাকচুয়ালি সমস্ত ব্রাউজারেই কাজ করে, সমস্ত মডার্ন ব্রাউজারগুলোতে কাজ করে। শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরারের ওল্ড ভার্সনগুলোতে এই জিনিসটা কাজ করে না, এই যে ইকুয়াল টু দিয়ে এইটা। তো তার জন্য আপনাকে এই ধরনের জিনিসগুলো অ্যাজ এ ফলব্যাক হিসেবে রাখতে হয়, ঠিক আছে? তো আপাতত ধরুন আমরা এটাকে করে দিলাম, কোনো সমস্যা নেই, আপনি এরকম ভাবে করতে পারেন। এখনকার সমস্ত মডার্ন ব্রাউজার সবাই ধরুন এখন ইন্টারনেট এক্সপ্লোরারও সবাই এজ ব্যবহার করে, কেউ আর ওই ইন্টারনেট এক্সপ্লোরার 8 ওই সমস্ত জিনিসগুলোকেও ব্যবহার করে না। তাই আপনি এরকম ভাবেই লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ইনকেস যদি কখনো কোনো কিছু প্রবলেম হয় এই ডিফল্ট প্যারামিটার রিলেটেড, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রবলেমটা কোথায় হবে। আপনাদেরকে এটা বুঝতে হবে যে যদি এই ডিফল্ট প্যারামিটার সাপোর্ট না করে তখন আমাকে এরকম ভাবে লিখলেও হবে এই জিনিসটাকে, ঠিক আছে? ভেঙে ভেঙে লিখতে হবে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট ওরকম ভাবেই লিখবেন যেভাবে আমি ফার্স্টে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে এইভাবে এটা করলেই হবে। বাট তবুও আমি আপনাদেরকে ওয়েজগুলো বলে দিচ্ছি, যদি আপনি কখনো প্রবলেম ফেস করেন তাহলে আপনি ডিফল্ট প্যারামিটারকে নিজে থেকে এইভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে দেখুন এইটা একটা পদ্ধতি হয়ে গেল ডিফল্ট প্যারামিটারকে ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করার, ঠিক আছে? আরেকটা পদ্ধতি কি?
চলুন দেখা যাক। আরেকটা পদ্ধতি খুবই ইন্টারেস্টিং, যেটা আমরা আগেও শিখেছি। আমরা অর অপারেটর ব্যবহার করেছিলাম, মনে আছে? কোনো একটা ভেরিয়েবলের মধ্যে একটা কন্ডিশন ওয়াইজ ভ্যালু অ্যাসাইন করার জন্য। দেখুন এটা এখানটাতে কাজে লাগবে। মনে করুন আমি এখানটাতে এরকম করলাম যে লাস্ট নেম ইকুয়াল টু লাস্ট নেম অর টেস্ট, ঠিক আছে? এটা দিয়ে দিন। দেখুন এই জিনিসটা কিন্তু আমরা আগেও করেছিলাম, মনে আছে? আমরা এই জিনিসটাকে খুব বিস্তারিত আলোচনা করেছিলাম। যদি আপনি না জেনে থাকেন তাহলে করসপন্ডিং ওই ভিডিওটা আপনারা দেখে নিন, অর কন্ডিশন, যেখানটাতে খুব বিস্তারিতভাবে আমি আলোচনা করেছিলাম যে অ্যান্ড অর নট এগুলো কিভাবে কাজ করে। তো দেখুন এখানটাতে জিনিসটা কিভাবে কাজ করবে। দেখুন আমরা ইফের মাধ্যমে একটুখানি আগে যে জিনিসটা করলাম সেটারই শর্ট ফর্ম হচ্ছে এইটা। দেখুন আমরা জানি জাভাস্ক্রিপ্ট এখানটাতে আসার পরে কি করবে। দেখুন সবার আগে কোন জিনিসটার কাজ হবে? সবার আগে এই জিনিসটার কাজ হবে, তাই তো? এবার দেখুন লাস্ট নেম যদি আনডিফাইন্ড হয়, আমরা বলেছিলাম অর অপারেটর সবসময় কাকে খোঁজে? ফার্স্ট ট্রু ভ্যালুটাকে খোঁজে, তাই না? তাই দেখুন যদি এই লাস্ট নেমের ভ্যালুটা আনডিফাইন্ড থাকে, অর্থাৎ যদি আমি এটার মধ্যে কোনো আর্গুমেন্ট পাস না করি, তাহলে লাস্ট নেমের মধ্যে কি ভ্যালু স্টোর হবে? আনডিফাইন্ড। তাহলে জাভাস্ক্রিপ্ট এখানটাতে এসে কি দেখতে পারবে? যে লাস্ট নেম আনডিফাইন্ড। এবার দেখুন এখানটাতে অর অপারেটর রয়েছে, অর অপারেটর সবসময় খুঁজবে যে ট্রু আছে নাকি। তাই দেখুন এখানটাকে ও ট্রু পেলো, এখানটা তো আনডিফাইন্ড রয়েছে। যদি এই আনডিফাইন্ডকে বুলিয়ানে কনভার্ট করা হয় তাহলে আপনার রেজাল্ট কি আসবে? ফলস। তাই জাভাস্ক্রিপ্ট কি করবে? ঠিক তার পরেরটাতে চলে যাবে, যেহেতু ও এখানটাতে ট্রু পায়নি। এখানটাতে কি দেখতে পারবে? সরি, এখানটাতে টেস্টটা এরকম ভাবে হবে না, আপনি এটাকে ডাবল কোটেশনের মধ্যে রাখবেন এভাবে, যেহেতু এটা একটা স্ট্রিং, ঠিক আছে? তাই দেখুন জাভাস্ক্রিপ্ট যখন এখানটাতে ফলস পেয়ে গেল, ও কি করবে? এর পরেরটায় আসবে। আসার পরে জাভাস্ক্রিপ্টের প্রথম কাজ হচ্ছে এই ভ্যালুটাকে বুলিয়ানে কনভার্ট করা। এই ভ্যালুটাকে বুলিয়ানে কনভার্ট করে জাভাস্ক্রিপ্ট দেখতে পারবে যে ট্রু, কারণ দেখুন কি একটা স্ট্রিং রয়েছে, আর কোনো একটা স্ট্রিংকে পার্টিকুলারলি যদি জাভাস্ক্রিপ্ট বুলিয়ানে কনভার্ট করে সেটা কিন্তু বাই ডিফল্ট ট্রু আসে। তাই যেই মুহূর্তে অর অপারেটর এখানটাতে ট্রু পেয়ে যাবে, অর অপারেটর কি করবে? এর যে অরিজিনাল ভ্যালু রয়েছে, অরিজিনাল ভ্যালু কোনটা? এই যে টেস্ট, এই ভ্যালুটাকে ও রিটার্ন করবে কাকে, বা এই ভ্যালুটাকেও কাকে দিয়ে দেবে? এই ভেরিয়েবলটাকে। তাই দেখুন আলটিমেটলি এই লাস্ট নেমের মধ্যে আপনার কোন ভ্যালুটা স্টোর হবে? এই টেস্ট বলে ভ্যালুটা স্টোর হবে, তাই না? এই জিনিসটা কিন্তু আগেই বোঝানো রয়েছে, আমি খুব ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, তাই এখানটাতে আমি কিন্তু বিস্তারিত আলোচনা আর করলাম না। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে এই জায়গাটা কিভাবে কাজ করে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট ফার্স্টে এখানটাতে আসবে, যদি ও ফলস দেখে তাহলে ও ট্রুকে খোঁজার জন্য ঠিক এর পরেরটাতে যাবে, পরের অপারেন্ডে যাবে। পরের অপারেন্ডে গিয়ে যদি ও দেখে যে এটা ট্রু রয়েছে, তখন ও কি করবে? এই অপারেন্ডের যে অরিজিনাল ভ্যালুটা রয়েছে, অর্থাৎ এই টেস্ট, এই টেস্টটাকে ওই ভেরিয়েবলটার মধ্যে অ্যাসাইন করে দেবে। তাহলে বলুন তো লাস্ট নেমের মধ্যে এখন কি ভ্যালু স্টোর হবে? এই টেস্ট বলে ভ্যালুটা স্টোর হবে, আর আপনি সেটাই এখানটাতে দেখতে পারবেন। দেখুন আমি এটাকে সেভ করলাম, আমি এবার এখানটাতে যাব, একবার রিফ্রেশে প্রেস করব, দেখুন আপনি টেস্ট দেখতে পাচ্ছেন, তাই না? তো দেখেছেন দুখানা ওয়ে কিন্তু আমরা দেখে গেলাম যে কিভাবে আমরা এই যে ডিফল্ট প্যারামিটারের জিনিসটা আমরা ফাংশনের ভিতরে নিজে থেকে করতে পারি। একটা হচ্ছে ইফ কন্ডিশনের মাধ্যমে, একটা হচ্ছে অর অপারেটরের মাধ্যমে। আরেকটা ওয়েজও রয়েছে, চলুন সেটাকেও দেখে নেওয়া যাক। তো আমরা নাল কোলেসিং অপারেটর শিখেছিলাম, তাই না? তো সেটার মাধ্যমেও আমরা করতে পারি। তাই তার জন্য বা ওই নাল কোলেসিং বা নালিস কোলেসিং অপারেটর ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে? এই অরের জায়গাটাতে দুটো শুধুমাত্র কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে নাল কোলেসিং অপারেটর। তো এটা কি কাজ করে? সেম জিনিস, আমরা এটা সম্বন্ধেও কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম, ঠিক আছে? যে যদি ধরুন এটা নাল হয় অথবা আনডিফাইন্ড হয়, তাহলেও কি করবে? ঠিক এর পরের যে ভ্যালুটা রয়েছে সেটা ও এটার মধ্যে স্টোর করে দেবে। তাই দেখুন যদি এটা আনডিফাইন্ড হয় তাহলে এখানটাতে এসে কি হবে? যে এটা আনডিফাইন্ড হয়ে গেল। আর নাল কোলেস অপারেটর কি করে বলুন তো? যে যদি ধরুন এই যে লাস্ট নেমের মধ্যে যদি কোনো ভ্যালু থেকে থাকে, তাহলে ও ওই ভ্যালুটাকেই এটার মধ্যে স্টোর করবে। আর যদি ধরুন এই ভ্যালুটা, অর্থাৎ এই লাস্ট নেমের মধ্যে থাকা ভ্যালু যদি নাল হয় বা আনডিফাইন্ড হয়, ও তখন কি করবে? ও তখন এইটাকে না পাঠিয়ে ও ঠিক এই নাল কোলেস অপারেটর, এই যে অপারেন্টটা রয়েছে, এই অপারেন্টটার ভ্যালুটাকে ও জাস্ট এই লাস্ট নেমের মধ্যে স্টোর করবে। আপনারা নাল কোলেস অপারেটর একবার দেখে নেবেন, এটা সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করা রয়েছে, আশা করি এটা দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন আমরা এখান থেকে কোনো কিছু আর্গুমেন্ট পাঠাইনি সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে, তাই নাল কোলেস অপারেটর এই ভ্যালুটাকে এটার মধ্যে স্টোর করে দেবে আর আমরা এটাকে দেখতে পারবো, ঠিক আছে? এটাকে আমরা সেভ করলাম, আমরা এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন সেম আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে জাভাস্ক্রিপ্টের মধ্যে ডিফল্ট প্যারামিটার কি হয় বা ডিফল্ট আর্গুমেন্ট কি হয়, আর খুবই সহজ ও বিস্তারিতভাবে আমরা জাভাস্ক্রিপ্টের ডিফল্ট প্যারামিটার নিয়ে খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করলাম। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর লাস্ট আপনাদের কাছে সবার জন্য রিকোয়েস্ট, যেটা আমি প্রতিটা ভিডিওতেই করি, তাই কাইন্ডলি এই রিকোয়েস্টটা আপনারা একটু রাখার চেষ্টা করবেন যে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, পাশাপাশি কমেন্ট করে জানাবেন আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো, আর পাশাপাশি এই ভিডিওটিকে আর চ্যানেলটিকে সবার কাছে পৌঁছে দেবেন। তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।